আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনিম। 2023 সালে নটরডেম কলেজ ঢাকা থেকে এইচএসসি পড়াশোনা শেষ করেছি আর বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আজকে আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছে, তোমরা আসলে তাকে সবাই চেনো, আমাদের সবার প্রিয় ভাই আসিফ, আমির হামজা আসিফ। তিনি কিন্তু একই সাথে বুটিক্সে প্রথম স্থান অধিকার করেছে, পাশাপাশি বুয়েটে অষ্টম স্থান অধিকার করেছে, আইওটিতে ষষ্ঠ হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। তো আমির হামজা আসিফ, তোমাকে অসংখ্য শুভকামনা তোমার এই সফলতার জন্য, এবং আবারও শুভকামনা জানাচ্ছি আজকে আমার সাথে আমার পেজে সময় দেওয়ার জন্য। যেহেতু মোটামুটি চারটা একটু বেশি হয়ে গেছে, আমরা আর বেশি দেরি করব না। আমরা আজকে যে আমাদের আলোচনার বিষয়, যে আমাদের আমির হামজা আসিফের এত যে সাফল্য, সে একই সাথে বুটেক্সে, বুয়েটে, আইইউটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ টপ পজিশন করেছে। তো আসলে আমরা তার কাছ থেকে জানতে চাইবো বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যে কিভাবে সেই সফলতাগুলো অর্জন করেছে, এবং সে যেহেতু নটরডেম কলেজ থেকে পড়াশোনা করেছে, এবং তোমরা যারা আজকের এই লাইভটা দেখবে, এখন দেখতেছো কিংবা পরবর্তীতে দেখবে, তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আছো, বলতে গেলে অধিকাংশই, যারা কলেজ এডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ। সেক্ষেত্রে তোমরাও জেনে নিতে পারবে যে আমির হামজা আসিফের কিভাবে কলেজ এডমিশনের প্রস্তুতিটা নিয়েছিল, পাশাপাশি কি কি বিষয়গুলো আসলে গাইডলাইন মূলক কথা শুনবো, এবং কোন কোন বিষয়গুলো আসলে তোমাদের পড়া উচিত, সেগুলো কিন্তু আমাদের আমির হামজা আসিফের কাছ থেকে জেনে নিব। তো আমির হামজা আসিফ, তোমাকে শুভকামনা এবং একই সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। তোমাকে ধন্যবাদ মুনিম, তুমি আমাকে তোমার পেজে ইনভাইট করছো এবং এইখানে লাইভে কথা বলার সুযোগ দিছো। এজন্য তোমাকে ধন্যবাদ এবং আমাকে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমির হামজা আসিফ, সময় দিয়ে আজকের এই লাইভে উপস্থিত থাকার জন্য। তো আসলে আমরা আর যে বাহ্যিক যে কথাবার্তা সেগুলো বলবো না, আমরা আসলে তোমাদের যে মূলের যে কথাবার্তা রয়েছে, অর্থাৎ তোমরা আজ যে কারণে এই লাইভে যুক্ত হচ্ছ বা যে কারণে ভিডিওগুলো দেখবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমির হামজা আসিফ, আমরা যখন নটরডেম কলেজে চান্স পেয়েছি, আমাদের কিন্তু রিটেন এবং ভাইবা দুইটা প্রক্রিয়ার মাধ্যমেই নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে। তো সেক্ষেত্রে একটু প্রথমেই জেনে নিব, তুমি কখন ঠিক নটরডেম কলেজের কথাটি শুনেছিলে, এবং ঠিক তোমার কখন মনে হয়েছিল যে আমার নটরডেম কলেজে পড়াশোনা করা উচিত? আসলে আমি নটরডেম কলেজের কথা প্রথম শুনছিলাম যখন আমি হচ্ছে ক্লাস 7-8 পড়ি, তখন যখন আমার ভাইয়া হচ্ছে এসএসসি পরীক্ষা দিছিলেন, আমার বড় ভাই, এবং তিনি হচ্ছে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছিলেন, কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূর হওয়ার কারণে পরবর্তীতে তিনি আর ভর্তি হননি। তো তখন হচ্ছে আমার তখনই জানতে পারি যে এরকম একটা কলেজ আছে যেটা বাংলাদেশের সবচেয়ে ভালো এবং সেখানে সব মেধাবীরা পড়ে। তখন থেকে ইচ্ছা হয় যে না, ভাইয়া পড়ে নাই ঠিক আছে, বাট আমি পড়বো ইনশাল্লাহ। তখন থেকেই মেইনলি। ধন্যবাদ। আমি হামজা আসিফ কিন্তু ঠিক বলে দিয়েছে, আসলে তোমরা অনেকে কনফিউশনে থাকো। ভাইয়া, আমি কিন্তু নটরডেম কলেজের কথা মাত্র কয়েক মাস হলাম শুনছি, কিন্তু আমার বন্ধু তো সেই 8-9 থেকে প্রস্তুতি নিচ্ছে, তাহলে কি আসলে আমার দ্বারা সম্ভব না? এমনটা কিন্তু হয় না। আসলে দেখা যায় যে অনেকে একদম প্রস্তুতি না নিয়েও চান্স পেয়ে যায়, আবার অনেকে সামান্য হয়তো বা প্রস্তুতির প্রয়োজন হয়। আমি হামজা আসিফকে ধন্যবাদ। আসিফ, তোমার কাছ থেকে একটু জেনে নিব, তুমি যখন দেখলে যে তুমি নটরডেম কলেজে রিটেনে সিলেক্টেড হয়েছো, দেন ভাইভাতে সিলেক্টেড হয়েছিল, আসলে তোমার অনুভূতিটা কেমন ছিল যে ঢাকার মধ্যে স্বনামধন্য সারা বাংলাদেশের মধ্যে নটরডেম কলেজে চান্স পেয়েছো? সেক্ষেত্রে তুমি যদি অনুভূতিটা আমাদের সাথে একটু ব্যক্ত করো। আসলে যখন নটরডেম কলেজে ফাইনাল রেজাল্টটা দেয়া হয় ভর্তির আগে, তো তখন আসলে রেজাল্টে যখন নিজের রোলটা পাই, তখন আসলে ওই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। কারণ যখন ততদিনে আসলে নটরডেমের আসল পরিচয়টা জেনে গেছিলাম নটরডেমে ভর্তি পরীক্ষার বা পরপরই, যে আসলে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ কলেজ, যেখানে হচ্ছে সব মেধাবীরা পড়াশোনা করে এবং এখান থেকে এইচএসসি রেজাল্ট এবং বিভিন্ন অ্যাডমিশনে অনেক অনেক ভালো রেজাল্ট হয়। তো তখন আসলে নিজের মধ্যেও একটা স্বপ্ন দেখতে শুরু করি যে আসলে ইনশাল্লাহ আমিও একসময় ভালো করতে পারবো। তো ওই অনুভূতি আসলে এটা চিরস্মরণীয়, কখনো ভুলবো না এমন। ধন্যবাদ আমির হামজা আসিফ। আমরা যখন আসলে ভর্তি হয়েছি, ভর্তি কিন্তু প্রায় মাস কয়েক পরেই আমাদের কুইজ পরীক্ষা শুরু হয়ে গেছিল। সেক্ষেত্রে একটু আমির হামজা আসিফের কাছ থেকে জেনে নিব যে আসলে আমাদের কুইজ নিয়ে অনেকে জল্পনা কল্পনা থাকে, বিশেষ করে ফেল একটা মানে কুইজে করাই লাগে, না হলে এরকম আমি শুনেছি যে কুইজে শূন্য না পেলে নটরডেমিয়ান হওয়া যায় না। আহ তো সেই অনুযায়ী হয়তো আমিও একবার মানে শূন্য না পেলেও ফেল করেছি। তো আমির হামজা আসিফের কাছ থেকে একটু জেনে নিব, তুমি কি কখনো কুইজে ফেল করেছো কিনা, কিংবা কুইজ আমি নিয়ে তোমার কোনো ছোট স্মৃতি আছে কিনা? আমি 3 বার ফেল করছি কুইজে, আমার মনে আছে।
2বার ফিজিক্সে আর একবার হচ্ছে ইংলিশে। ফিজিক্সে আমি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের কুইজে 100-তে 30 পাইছিলাম, আর স্থির তড়িতের কুইজে 100-তে 25 পাইছিলাম, আর ইংলিশ একটা কুইজে আমি হচ্ছে 100-তে 28 পাইছিলাম। এই তিনটা ফেল করার রেকর্ড আছে, আর বাকি সবগুলো আচ্ছা যাক, আনসার হয়ে গেছে। তোমরা যারা সারা বাংলাদেশ থেকে লাইভটা দেখবে, আশা করি তোমরা আসলে বুঝতে পারতেছো যে যে নটরডেম কলেজের কুইজে 3বার ফেল করে সে কিন্তু বুটিক্সে ফার্স্ট হয়েছে, বুয়েটে অষ্টম হয়েছে, ঢাবিতে পঞ্চম হয়েছে, আইআইটিতে ষষ্ঠ স্থান অধিকার করেছে আসলে। তাহলে বুঝতে পারো যে নটরডেম কলেজ তোমরা ধরে নিতে পারো যেটাও কিন্তু একটা ছোটখাটো এডমিশনের জায়গা, যেখানে ফেল করে কিন্তু আসলে এডমিশনে অনেক ভালো ভালো টপ পজিশন করা যায়। যারা আমাদের জুনিয়রে দেখবা বর্তমানে তোমরা ফার্স্ট ইয়ারে আসো, তোমরা কিন্তু আসলে এই যে কুইজ পরীক্ষা দিয়ে ফেল করার পর অনেকেই আমার মতো ডিপ্রেশনে চলে যাও যে আমাকে দ্বারা আসলে কিছু হবে না, কুইজে ফেল করছি মানে আমি শেষ, এরকমের অনেকে। যে তুমি অনেকে চিন্তা করো আমি আমার স্কুলে ফার্স্ট বয় ছিলাম, আমি আমার স্কুলে সেকেন্ড ছিলাম কিংবা টপ 5-এ ছিলাম, আমি এখন ফেল করছি, আমার তো আমার পড়ালেখার ধস নেমে গেছে, আসলে আমার দ্বারা সম্ভব না। কিন্তু আমির হামজা আসিফকে দেখে তোমরা আসলে শিখতে পারো যে 3বার কুইজে ফেল করে কিন্তু সে বাংলাদেশে টপ টপ পজিশনে করেছে। আচ্ছা আমির হামজা আসিফ, তোমাকে ধন্যবাদ। আমরা একটু জেনে নিব যে তোমার যদি ভাইবা নিয়ে কোনো আলাদা স্মৃতি থাকে। আসলে দেখা যায় যে আমরা যারা নটরডেম কলেজে ভর্তি হই, রিটেনে চান্স পাওয়ার পর আমাদের বেশ কিছু সংখ্যক বেশি স্টুডেন্টকে ভাইবার জন্য সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রে ভাইবা নিয়ে আমাদের অনেকের জল্পনা কল্পনা আছে, কিভাবে ভাইবাতে আমরা উত্তীর্ণ হতে পারি, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমাদের মাঝে জুনিয়রদের মাঝে কাজ করে। সেক্ষেত্রে আমি আমার অনেক ভিডিওতে ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তো আমির হামজা আসিফ, তুমি যদি তোমার ভাইবা নিয়ে কোনো বা ভাইবার এক্সপিরিয়েন্সটা পাশাপাশি তোমাকে কি কি জিজ্ঞেস করা হয়েছিল সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলো, সেটাই তোমাদের কাছ থেকে জেনে নিচ্ছি। আচ্ছা, ভাইবার ক্ষেত্রে হচ্ছে মেইনলি টিচাররা স্টুডেন্টটার অ্যাপিয়ারেন্স এবং তার পার্সোনালিটি জাজ করে, আমার যেটা মনে হয়েছে। তো একটা স্টুডেন্টের এক্ষেত্রে অবশ্যই ড্রেসিং সেন্স একটা বড় ইফেক্ট রাখে, কারণ একজন স্টুডেন্টের অবশ্যই যেহেতু সে একটা ভাইবা দিতে যাচ্ছে তার ফর্মাল শার্ট প্যান্ট পরে যাওয়া উচিত। অনেকে দেখা গেছে, আমি যেমন আমাদের সময় দেখেছি যে সে কালারফুল টি শার্ট পরে গেছে, তো এগুলো আসলে কখনোই ভাইভাতে ভালো করার একটা ক্রাইটেরিয়া কিন্তু ভালো একটা ফর্মাল শার্ট প্যান্ট পরা, এবং অবশ্যই এরপর কথা বলার সময় একটু স্মুথনেস বজায় রাখা। যেমন আমার ক্ষেত্রে যেমন টিচাররা যেগুলো আমার পার্সোনাল লাইফ রিলেটেড কোয়েশ্চেন বা আমার হচ্ছে কোয়ালিটিজ রিলেটেড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন যেগুলো করছে আমি ফ্লুয়েন্টলি অ্যান্সার দিতে পারছি। বাট কিছু কোয়েশ্চেন টিচাররা করে যেগুলো হচ্ছে স্টুডেন্টদের আটকানোর জন্য। যেমন আমাকে হচ্ছে জিকে রিলেটেড 3টা কোয়েশ্চেন করছিল, আমি 3টার মধ্যে একটারও অ্যান্সার দিতে পারি নাই। তো অনেক স্টুডেন্ট হচ্ছে এই যে বিষয়টা যে ঘাবড়ায় যায় যে আমি অ্যান্সার দিতে পারি নাই, তো হয়তো আমাকে বাদ করে দিবে, এবং এর পরের কোয়েশ্চেন গুলো দেখা যায় তারা অ্যান্সার দিতে পারে না, মানে ঘাবড়ায় যায়। তো আমার ক্ষেত্রে আমি জানতাম যে এই জিকে রিলেটেড কোয়েশ্চেন গুলো আমাকে করা হবে আটকানোর জন্য, আমি এগুলা অ্যান্সার দিতে পারলেও যা, না পারলেও তা। তো তখন আমি এটা মাথায় ছিল, এই কারণে হচ্ছে আমি পরবর্তীতে জিকের পরে যে আরো 3-4 মিনিট ভাইভা কন্টিনিউ হয়েছিল সেগুলোতে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছিলাম। তো যেগুলো না আমি অ্যান্সার জানতাম না, বলছি সরি ম্যাডাম বা সরি স্যার, আমার অ্যান্সারটা জানা নেই। তো ধন্যবাদ অনেকের আমির ক্ষেত্রে হামজা। আমার এইটাই সাজেশন থাকবে যে ভাইভার সময় ঘাবড়ানো যাবে না। কোনো কিছু একজন মানুষ তো সব জানবে না, নাই জানতে পারে, তখন সে পলাইটলি বললেই হবে যে সে এটা জানে না। ধন্যবাদ আমির হামজা আসিফকে। আসলে ভাইবা নিয়ে আমাদের যে একটা জল্পনা কল্পনার স্থান, সেটা হলো জিকে থেকে প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি কিনা অনেকেই মনে করে এর উপর ডিপেন্ড করে আমাদের চান্স পাওয়াটা। তো আমির হামজা আসিফ কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে যে ওকে কিন্তু 3টা বিষয়ে প্রশ্ন করা হয়েছে, সে কিন্তু একটারও অ্যান্সার করতে পারে নাই, বাট সে কিন্তু নটরডেম কলেজ থেকে স্টিল এসএসসি কমপ্লিট শেষ করেছে। সুতরাং তোমরা মোটামুটি বুঝতেই পারো যারা জুনিয়র আছো, ভর্তি পরীক্ষা দিবে, তোমরা চিন্তা করতেছো আমার এখন তো সব পড়াশোনা বাদ, আমার এখন শুধু জিকেই পড়তে হবে, নাহলে তো আমি ভাইবা থেকে বাদ। তো সুতরাং এই বিষয়টা যেন তোমাদের মধ্যে না আসে যে, বা অনেকেই এক ভাইবা দিয়ে আসার পরও চিন্তিত থাকো যে আমাকে 2টা প্রশ্ন করা হয়েছিল, আমি একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারছি, আর একটা অ্যান্সার দিতে পারি নাই। তো আসলে ওনারা প্রশ্ন করে যাতে তুমি না পারো, এবং তুমি যখন না পারবে তখন তুমি মিথ্যা কথা বলতেছো কিনা বা বিষয়টাকে তুমি কিভাবে হ্যান্ডেল করতেছো, আমার মনে হয় তোমার সাইকোলজিটা ঠিক তখন টিচাররা টেস্ট করে। আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি মতামত দিলাম যে তুমি আসলে ভাইবার টাইমটাই তুমি স্যারদের সামনে তোমার নিজেকে কিভাবে উপস্থাপন করতেছো, তোমার যে সাইকোলজিটা রয়েছে, স্যাররা চেষ্টা করে সেটা বের করে আনার জন্য। ইভেন আমি একটু মজার কথা বলি, আমি আইএসএসবির জন্য ট্রাই করেছি, আমার সামনে আইএসএসবির বোর্ডও আছে। তো সেক্ষেত্রে আমি যখন প্রিলিতে ট্রাই করেছিলাম, সেক্ষেত্রে আমি তখন দেখেছিলাম যে সেখানে 5 জন ছিল, সেখানে মেজররা ছিল, ব্রিগেডিয়ার জেনারেলরা ছিল, তার মধ্যে কিন্তু 2জন ছিল সাইকোলজিস্ট, তারা জাস্ট আমার দিক তাকিয়ে রয়েছে আমার সাইকোলজি জাজ করার জন্য।
সুতরাং তোমরা আসলে ভাইবাকে আহামরি অনেক কিছু মনে করবে না। তোমরা চেষ্টা করবে তুমি যেমন মানুষ ঠিক তোমাকে ফুটিয়ে তোলার জন্য। তো আমির হামজা আসিফকে ধন্যবাদ। আমির হামজা আসিফ, আমরা আমারও একটু তোমার জেনে মতো নিব। এক্সপিরিয়েন্স আছে, আমিও ভাইবা বোর্ডে, আর্মির ভাইবা বোর্ডে এটা এক্সপিরিয়েন্স করে আসছি 5 জনের। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমির হামজা আসিফও কিন্তু আইসিসবিটা ফেস করে এসেছে। তো যাই হোক, আমির হামজা আসিফ, তুমি যেহেতু একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করেছো, বিশেষ করে সবার যেখানে স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল, হয়তোবা পূরণ হয়নি, বাট আমি স্টিল যেখানে আছি আলহামদুলিল্লাহ। বুয়েটে 8ম স্থান অধিকার করেছো, পাশাপাশি বুটিক্সে ফার্স্ট হয়েছো, ডিউতে 5ম স্থান অধিকার করেছো, আইআইটিতে 8ম হয়েছো। তোমার এত এত সফলতার ঝুড়ি, তোমার এত সফলতার জন্য আসলে আমরা নিজেরাও গর্বিত। কারণ তোমার মতো একজন বন্ধু পেয়ে আমরা চিন্তা করি যে আমাদের বন্ধুরা ফার্স্ট হয়েছে, এটা আমরা আরো 5 জনের কাছে বলতে পারি, আমরাও নিজেরা গর্বিত হই। সেক্ষেত্রে আমির হামজা আসিফের কাছে একটু জেনে নিব, তোমার এত সফলতার পিছনে নটরডেম কলেজ কতটা ভূমিকা রাখতে পেরেছে, বা তুমি নটরডেম কলেজ নিয়ে কি চিন্তা ভাবনা করো যে নটরডেম কলেজের এইসব বিষয়ের কারণে আজ আমি এত সফল হতে পেরেছি। আসলে আমার এই সফলতার পিছনে আমি মনে করি অনেক বড় একটা প্রভাব নটরডেম কলেজের। কারণ নটরডেমে যদি না ঢুকতে পারতাম তাহলে আসলে নিজে যে এত ভালো রেজাল্ট করতে পারবো এটা কখনো বুঝতেই পারতাম না। কারণ সর্বপ্রথম আসলে নটরডেম কলেজে আমি যদি ছোট্ট করে স্টোরিটা শেয়ার করি, নটরডেমে ঢুকার পরে যখন হচ্ছে আশেপাশে আমি দেখলাম যে আমার আশেপাশে এত মেধাবী, এবং এমনও আমি স্টুডেন্ট দেখেছি আমার আশেপাশে যারা হচ্ছে কলেজে ক্লাস শুরু হওয়ার আগেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 6 পেপারের সব বই শেষ করে আসছে। তো আশেপাশে দেখার পরে, এত মেধাবীদের দেখার পরে একটু ডিপ্রেসড লাগতো শুরুতে, বাট ইন্সপিরেশন পাইতাম যে আমারও ওদের মতো পড়া শেষ করতে হবে। তো দেখা গেল ফার্স্ট টার্মে যখন নিজের 76তম হলাম তখন আসলে বুঝতে পারলাম যে না, 2100 জনের মধ্যে 76তম একটা বেশ ভালো পজিশন, এবং বুঝলাম যে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আরো ভালো করতে পারবো। এবং আহ, তো এই রেজাল্টটা আসলে আমার, মানে আমি বলবো আমার এইচএসসি লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল, এবং এটা আমাকে একটা হিউজ পুশ দেয়, যেই কারণে আমি পরবর্তীতে আরো বেশি হার্ড ওয়ার্ক করার ইন্সপিরেশন পাই, এবং পরবর্তীতে দেখা যায় আমি ইয়ারলি এক্সামে 33তম হয়ে যায় একটা বড় জাম্প দিয়ে, এবং টেস্ট এক্সামে 24তম হই। তো এক্ষেত্রে অবশ্যই নটরডেমের আহ, অনেক অনেক বড় একটা প্রভাব আছে। কারণ নটরডেম আমাকে আশেপাশে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করছে, যেখানে আশেপাশে সবাই মেধাবী, ওদের দেখে আমি অনেক কিছু শিখতে পারছি, এবং নিজেরা আইডিয়া শেয়ার করতে পারছি। দেখা গেছে যে কোনো বিষয় হয়তো আমার নিজের কোনো একটু পার্সোনাল প্রবলেম থাকতে পারে, আমি হয়তো কোনো একটা বিষয় বুঝি নেই ক্লাসে, ওইটা আমি ফ্রেন্ডদের মাধ্যমে সলভ করে নিতে পারছি। আবার আমার অন্য একটা ফ্রেন্ড কিছু বুঝে নাই, তাকে আমি হেল্প করার মাধ্যমে আমার ওই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও হচ্ছে আহ কুইজ এক্সাম, নটরডেমের কুইজ এক্সাম নিয়ে সবারই একটা কৌতূহল থাকে। এই কুইজ এক্সাম হচ্ছে রেগুলার পার্টিসিপেট করার মাধ্যমে হচ্ছে আমাদের পড়ার রেগুলারিটিটা মেনটেন করতে পারতাম আমরা। কারণ এক্সাম না থাকলে আমাদের সকলের ক্ষেত্রে এমন হয় যে আমরা রেগুলার পড়াশোনা করি না। তো কুইজ এক্সাম যেহেতু রেগুলার ছিল, রেগুলার পড়াশোনাও হয়েছে, এবং সেই অনুযায়ী আল্লাহর রহমতে প্রিপারেশনটাও ভালো হয়েছে। আরেকটা খুবই বড় ফ্যাক্টর ছিল, এটা হচ্ছে আমাদের কলেজের টিচারদের এত সুন্দর সুন্দর ক্লাস। কারণ দেখা গেছে আমার বাসা থেকে কলেজের ডিস্টেন্স কিন্তু হিউজ, প্রায় 23 কিলোমিটার, এবং ঢাকা শহরে 23 কিলোমিটার মানে কিন্তু অনেক বড় একটা বিষয়। তো প্রতিদিন আমাকে এতটা জার্নি করা লাগতো, প্রায় 50 কিলোমিটারের মতো। আমি কিন্তু বাইরে কোনো প্রাইভেট করিনি, কলেজের ক্লাসগুলোই আমার সম্বল ছিল, এবং এই কারণে দেখা গেছে আমি কলেজের ক্লাসগুলো ভালো মতো করার কারণে আমি বাসায় এসে নিজে যেইটুকু পড়ছি সন্ধ্যাবেলা তাতেই আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর আমার নিজের কোনো ল্যাকিংস ছিল না। আর এক্ষেত্রে অবশ্যই নটরডেমকে আরো একবার ধন্যবাদ দিতে হয়, কারণ আমাদের কলেজের সিলেবাস স্ট্রাকচারটা অসম্ভব সুন্দর। অন্যান্য যে কোনো কলেজের দিকে যদি আমরা তাকাই, ওদের দেখা যায় যে আহ, আমি কারো বদনাম করতেছি না, যেটা সত্য কথা, একই সাথে হচ্ছে 4 জন টিচার 4টা চ্যাপ্টার শুরু করে, যেটা খুবই খুবই প্যাথেটিক। এটার আসলে এক্সাক্ট রিজন কি আমি জানি না, বাট এটা আমরা খুবই লাকি, আমি মনে করি নটরডেমিয়ানরা লাকি যে আমাদের কলেজ থেকে সিলেবাসটা খুব সুন্দর করে স্ট্রাকচার করে, এবং আমাদের একজন টিচারই একটা চ্যাপ্টারই পড়ায়, যে কারণে হচ্ছে আমাদের উপর প্রেশারটা কম হয়, এবং আমরা ভালো মতো পড়া প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে পারি। ধন্যবাদ আসিফকে। আসলে আসিফের এত এত সাফল্যের পিছনে যে নটরডেম কলেজ কতটা অবদান রাখতে পেরেছে, পরীক্ষা থেকে শুরু করে, কুইজ থেকে শুরু করে, এনভায়রনমেন্ট দিয়ে, শিক্ষকদের ক্লাস থেকে, ইভেন আসিফ কিন্তু বলল যে এটা আসলে একটা বিস্ময়কর বিষয় হয়ে যেতে পারে যে সে কিন্তু ক্লাসের বাইরে কোনো ধরনের বাহিরে প্রাইভেট পড়ে নাই। আসলে তোমাদের তোমরা যারা জুনিয়র আছো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকো, ভাইয়া নটরডেমে পড়তে কি প্রাইভেট পড়া লাগে কিনা।
তো আসলে এই উত্তরটা কিন্তু আমির হামজা আসিফ খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে তার এত সাফল্য কিন্তু শুধুমাত্র নটরডেম কলেজে ক্লাস করার মাধ্যমেই, বাইরের কোনো প্রাইভেটে কিন্তু আমির হামজা আসিফ অংশগ্রহণ করেনি। সেক্ষেত্রে তোমরা এখান থেকে একটু ক্লিয়ার হয়ে যেতে পারো যে নটরডেম কলেজের যে ক্লাসগুলো, টিচাররা যে ক্লাসগুলো নেয়, তারা যে আমাদের নোটটা দেয় বা নোটটা করায় ক্লাসে, সেটা কতটা ইফেক্টিভ হতে পারে একজন ছাত্র হিসেবে। সুতরাং তোমরা যারা শুধু নটরডেম জন্য ট্রাই করতেছো বা সেন্ট জোসেফ হলি ক্রসের জন্য ট্রাই করতেছো তা না, তোমাদের বন্ধু যারা নটরডেমে পড়তেছে বা বাইরের ভালো ভালো কলেজে পড়তেছে, তোমরা চাইলে কিন্তু তাদের কাছ থেকে নোটগুলো কালেক্ট করতে পারো। দেন সেখান থেকেও কিন্তু তোমরা তোমাদের ইমপ্রুভ করতে পারো। আমি আশা করি আসিফের কথায় আমি যতটুকু বুঝতে পারলাম যে নটরডেম কলেজে পড়াশোনার জন্য আসলে তেমন প্রাইভেটের প্রয়োজনই হয় না। ইভেন আমি কিন্তু অনেক ভিডিওতে বলে দিয়েছিলাম। আসিফকে ধন্যবাদ। আসিফ, তুমি একটু আমাদের বলবে যে আমরা তো নটরডেম কলেজে পড়াশোনাকালীন ল্যাব নিয়ে আসলে খুবই উৎফুল্ল ছিলাম। আর বিশেষ করে নটরডেম কলেজে ভর্তি হওয়ার পিছনে ছাত্রদের যে কয়েকটা উদ্দেশ্য থাকে বা কোন কোন পয়েন্ট থেকে ছাত্ররা ভর্তি হয়, তার মধ্যে একটা পয়েন্ট হলো কুইজ পরীক্ষা রয়েছে, তারপর বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে, তারপর ল্যাব রয়েছে। আমরা একটু জেনে নিব যে ল্যাব নিয়ে আসলে নটরডেম কলেজ কতটা আমাদের এগিয়ে দিতে পেরেছে। আসলে ল্যাবের বিষয়টা নটরডেমে আসলে খুবই ফ্যাসিনেটিং। কারো যদি হচ্ছে প্র্যাকটিক্যালের কাজকর্ম নিয়ে একটু আগ্রহ থাকে, যেমন আমার ক্ষেত্রে আমি এই প্র্যাকটিক্যালের কাজগুলো খুবই খুবই ইন্টারেস্ট নিয়ে করতাম, আমারও ভালো লাগতো খুব। তো দেখা যেত স্পেশালি ফিজিক্স ল্যাবে আমাদের ওই ফেয়ার রাফশিট মিলানোর যেই একটা তাড়না থাকতো, এটা আসলে একটা অন্য লেভেলের একটা মজা ছিল। তো আসলে এই প্র্যাকটিক্যালের আচ্ছা, আমি কাজগুলো একটু অ্যাড আমাদের করতে চাই আসিফ। আসিফ, এই রাফশিটের কথা শুনে আমার মানে একটা ইতিহাস মনে পড়ে গেল। আমি ফিজিক্সের ল্যাবে 5 বার মেকআপ খাইছি, আমাকে তারা 5 বার মেকআপ দিছে। তো এটা আমার হলো ল্যাবের ক্ষেত্রে সর্বোচ্চ মেকআপ, যে আমি ফিজিক্সে 5 বার মেকআপ খাইছি। আমি নিয়ে যাই, দেখা যায় প্রথমবার চিত্র আঁকি, খেয়াল নাই, তো মেকআপ দিছে, ভালো কথা। দ্বিতীয়বার করছি, আবার ক্যালকুলেশনের সমস্যা দিচ্ছি, ক্যালকুলেশন নাকি মেলে নাই, ভালো কথা। তৃতীয়বার আরেকজনের তা দেখে খুব উঠাই দিছি, তাও আবার মেকআপ, কি ঝামেলা, দাগ দিয়ে রাখছে। মানে আমি একটা ল্যাব নিয়ে আমি 5 বার মেকআপ খাইছি, এটা মানে পুরো আমার স্মৃতি হয়ে থাকবে যে 5 বার কিভাবে একটা স্টুডেন্ট মেকআপ খায়। হ্যাঁ আসিফ, তোমাকে ধন্যবাদ, একটু ডিস্টার্ব করলাম, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, ঠিক আছে। তো আসলে এই ল্যাবের বিষয়গুলা খুবই মানে ইন্টারেস্টিং। আবার অনেকের জন্য একটু প্যারাদায়কও। যেমন আমার ক্ষেত্রে আমার ভাল লাগতো খুব। আমি ল্যাবকে খুব একটা পেইন হিসাবে নিতাম না। বাট দেখা গেছে আমার আশেপাশে অনেক সহপাঠী এটাকে খুব প্যারা হিসাবে নিত। তো আর নটরডেমে পড়তে গেলে একটু ল্যাবটা রেগুলার করতে হবে। এটা একটা অনেকেই এটা একটু খারাপ হিসেবে দেখে। বাট আমি এটারে এক হিসাবে ভালো হিসাবে দেখি। কারণ ল্যাবে অনেক কিছু, যেমন আমাদের স্পেশালি বায়োলজি আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের কথা যদি আমি বলি, ওগুলার অনেক কিছু থিওরি আইটেম যেগুলো আমাদের হচ্ছে মাথায় থাকে না, যেগুলো প্র্যাকটিক্যালের মাধ্যমে মাথায় থাকে। যেমন আমি যদি বলি হচ্ছে আমাদের বায়োলজিতে একবীজপত্রী মূল কাণ্ডের যেই গঠনের বৈশিষ্ট্যগুলো আছে, ওগুলো কিন্তু আমাদের নরমালি মনে থাকে না। বাট আমরা যখন ল্যাবগুলো করি, ওগুলো আমাদের মাথায় সেট হয়ে যায়। আবার কেমিস্ট্রিতে দেখা যায় যে টাইট্রেশনে আমরা কোন সময় কোন নির্দেশক ইউজ করব, এগুলা মাথায় থাকে না। বাট ল্যাব করলে এগুলা মাথায় থাকে। তো ল্যাবের আসলে ভালো দিক আছে অনেক, এবং এটা আমার ক্ষেত্রে অনেক হেল্প হয়েছে, ইফেক্টিভ হয়েছে। বাট অনেক স্টুডেন্ট এটারে আসলে একটা বোঝা হিসাবে নেয়। কারণ দেখা গেছে আমাদের যেহেতু প্রতি সপ্তাহে একদিন করে প্র্যাকটিক্যাল গুলা লেখা লাগছে রেগুলার, অনেকে এটাকে একটু মানে নেগেটিভ সাইড হিসেবে নেয়। বাট আমার কাছে এটা খুবই এনজয়েবল ছিল পুরো কলেজ লাইফ। আর ধন্যবাদ আমির হামজা আসিফকে। আমাদের ল্যাব নিয়ে যে কত কাহিনী হয়, যখন তোমরা স্টুডেন্ট হবে তোমরা আসলে বুঝতে পারবে যে আমার ল্যাব নিয়ে অনেকগুলো স্মৃতি ছিল। যে আমি আসলে অত ভালো যে স্টুডেন্ট তেমনও না। আমি করতাম কি, অনেকে বোঝা যায় যে আমার এক গ্রুপই 2 ভাগ হয়ে যেতাম। তো এক গ্রুপের হলো আগের দিন ল্যাব শেষ হয়ে যেত, আমাদের আবার পরের দিন এমন ছিল। তো আমি ব্যাক ক্যালকুলেশন করে নিয়ে যেতাম যে অ্যান্সার এইটা হবে, অ্যান্সার লিখে নিয়ে যেতাম। তারপর অ্যান্সারটা বসাইয়া ব্যাক ক্যালকুলেশন করতে 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 তারপর দেখতাম যে মিলে গেছে। তো এরকমের অনেক স্মৃতি আছে আমাদের। আসলে আমরা ল্যাবে নাইলে মেকআপ খাইতে হবে ভাই, একটা মেকআপ মানে আমার যদি ওই মেকআপ পরীক্ষার আগে ঠিকভাবে উঠিতে না পারি, আমি রেজাল্টে যাই দেখবো আমার কি ডাব্লিউ আসছে, পি আসছে, পি ওয়ান আসছে, কত যে ঝামেলা আবি যাবি। মানে এইগুলা যে আছে, তোমরা যারা যখন ভর্তি হবে নটরডেম কলেজকে এনজয় করবে, তখন রেজাল্ট দেখে আসলে তুমি যে আসলে কি ভুল করছো তাই বুঝতে বুঝতে আসলে তোমার মানে চিন্তায় পড়ে যাবে। আচ্ছা, আমির হামজা আসিফের কাছ থেকে একটু জেনে নিবো যে নটরডেম কলেজে কিন্তু প্রায় 24 প্লাস, সাধারণত এখন 26টা তোমার ক্লাব রয়েছে। তো আসলে ক্লাব অ্যাক্টিভিটিস গুলো তোমার কাছে কেমন মনে হয়েছে, বা যারা ক্লাবে, তুমি কি ক্লাবে আসলে যুক্ত হয়েছিলে কিনা, বা পাশাপাশি ক্লাবে যুক্ত হয়ে পাশাপাশি পড়াশোনাটা কতটুকু চালিয়ে যাওয়া যায়, তুমি যদি নটরডেম কলেজের ক্লাব নিয়ে কিছু বলো। আচ্ছা, নটরডেমে আসলে
আমাদের অনেকগুলো ক্লাব আছে এবং ক্লাবগুলো আসলে শুধু নামে ক্লাব না, কাজের দিক থেকেও আসলে খুবই ভালো ক্লাব। তো আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, আমি কলেজের লাইফের শুরুর দিকেই হচ্ছে সায়েন্স ক্লাবে আর ম্যাথ ক্লাবে ২ টা যুক্ত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যখন আসলে পড়ালেখার কুইজ, ল্যাব এগুলোর আসলে যেই প্রেশারটা শুরু হয়েছে এবং জার্নি আমার রেগুলার, তো দেখা গেছে আমি ৩-৪ টা ক্লাব মিটিং এর পরে দেখা গেছে আর আর কন্টিনিউ করতে পারি নাই। এবং আমি ১ মাস করার পরে আর ক্লাবের সাথে যুক্ত ছিলাম না বললেই চলে। বাট আমার ফ্রেন্ডরা যাদের দেখা গেছে বাসা মতিঝিলের আশেপাশেই ছিল, ওরা দেখতাম রেগুলার ক্লাবের এক্টিভিটিস গুলো করতো। এবং আমি ফেস্ট গুলায় আসতাম মাঝে মধ্যে। ফেস্ট গুলা খুবই খুবই সুন্দর এনভায়রনমেন্ট, দেখা যেত যে প্রায় আশেপাশে ইভেন অনেক দূরের কলেজ থেকেও অনেক স্টুডেন্টরা আসতো, পার্টিসিপেট করতো এবং বিভিন্ন প্রজেক্ট গুলা যে তারা বানায় নিয়ে আসতো, আমার খুব ভাল লাগতো। আমি দেখে দেখে ছবি তুলে রাখতাম ওগুলার, আমার ভাল লাগতো খুব। তো এগুলো খুবই, কাজগুলো খুবই হোলসাম ছিল এবং এগুলাই দেখা যায় যে সিনিয়র জুনিয়রদের সাথে একটা ভালো কানেকশন তৈরি হয়। তো এটা আসলে ক্লাবিং ছাড়া সম্ভব না। আর কেউ যদি হচ্ছে রেগুলার পড়ালেখার পাশাপাশি ক্লাবিং করতে চায়, তার মাইন্ডও রিফ্রেশ থাকবে এবং দেখা গেল যে সে একটা ক্লাবে যদি একটা ভালো পোস্ট পায়, সেটা তার হচ্ছে ভবিষ্যৎ জীবনেও হেল্প হবে এবং তাকে ইন্সপায়ার করবে ভালো করার জন্যে। তো কেউ কেউ যদি প্রকৃতপক্ষে ক্লাবিং এর ফ্যাসিলিটি পাইতে চায়, নটরডেম আমি মনে করি বেস্ট। ধন্যবাদ আসিফকে। তোমরা জেনে খুশি হবা যে নটরডেম কলেজে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে, প্রায় 26টা অধিক। তুমি মনে করতে পারো ভাইয়া যে আমার তো আসলে সায়েন্সের অভিজ্ঞতা নাই, বা আমার তো ইংলিশের অভিজ্ঞতা নাই, বা আমার আসলে নাটকের অভিজ্ঞতা নাই, আমার তো আসলে মানে মেডিটেশনের অভিজ্ঞতা আছে, কিন্তু নটরডেম কলেজ কিন্তু আসলে তোমার যে কোনো দিকে তুমি যেতে চাও, তোমার প্রত্যেকটা প্রতিভাকে খুব ভালোভাবে পরিস্ফুটন করার জন্য কিন্তু নটরডেম কলেজ ক্লাবগুলো প্রতিষ্ঠা করেছে। এবং শুধু তাই না, নটরডেম কলেজ যে ক্লাবগুলো আমির হামজা আসিফ যে বললো, শুধু এগুলো কিন্তু নামে নয়, এগুলো সারা বাংলাদেশ সহ পৃথিবীতেও কিন্তু বিভিন্ন জায়গায় নটরডেম কলেজ তার বিভিন্ন ক্লাব, বিশেষ করে সায়েন্স ক্লাব কিন্তু বড় বড় অবদান রাখতে পেরেছে। আমির হামজা আসিফ, আমরা একজন কমেন্টকারীর কাছ থেকে একটা প্রশ্ন পেয়েছি। তুমি যখন পড়াশোনা করেছো, তুমি ফিজিক্সের কোন বইটা আসলে ফলো করেছিলে, কিংবা তোমার এডমিশন এবং কলেজ লাইফে তুমি আসলে বাহিরের কোনো বই, বা আমরা যাকে বলি যে হাই লেভেলের বই, বা মানে খুব উচ্চ লেভেলের যে বইগুলো আছে বিদেশি রাইটারদের দ্বারা লেখা, এমন কোনো বই ফলো করেছিলে কিনা, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, আমি আমার পুরো কলেজ লাইফে এবং অ্যাডমিশন টাইমে আসলে কোনো বিদেশি বই বা কোনো আইআইটি কোয়েশ্চেন ব্যাংক এগুলো ফলো করি নাই। আমি আমার আহ, আমি আমার কলেজ লাইফে দুটো ফিজিক্স বই ফলো করছি। একটা হচ্ছে আমি এইচএসসি লাইফে যেটা ফলো করছি সেলু স্যারের বই। বাট এরপর অ্যাডমিশন টাইমে এসে দেখলাম যে আসলে অনেক কোয়েশ্চেন ইসহাক স্যারের বই থেকে আসে, আহ, ঢাবিতেও বুয়েটেও। তো তখন হচ্ছে আমি অ্যাডমিশন টাইমে এসে ইসহাক স্যারের বইটা দ্রুত শেষ করি। তো আমি ২ টা বই পড়ি, সেলু স্যারের বই এবং ইসহাক স্যারের বই। আমি কোনো বিদেশি বই আসলে করি নাই, ফিজিক্সের ক্ষেত্রেও না, ম্যাথের ক্ষেত্রেও না। ধন্যবাদ আমির হামজা আসিফকে। আসলে তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ, অনেকে দেখতেছো, আমি দেখতেছি, তো তোমরা যারা আছো এদের মধ্যে আসলে একটা কনফিউশন কাজ করে যখন তোমরা এসএসসি শেষ করে ফেলো। তোমরা দেখতেছো যে তোমার আশেপাশে আহারে বন্ধুরা তো ক্লাসে বসে আইআইটি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলতেছে। আরে আমার বন্ধু তো মানে প্রতি রাতে কি করতেছে, সব শেষ করে দিচ্ছে, এই বই সেই বই, এত বই, কত কিছু, কত রাইটার, বাইরের রাইটার। মানে তোমরা আসলে অনেক কনফিউশনে পড়ে যাও, তোমরা কনফিডেন্সটা হারিয়ে ফেলো যে আমার বন্ধু এত করতেছে, ও এই অবস্থায় আছে, তাহলে আমি না কত ডাউনে হয়ে গেছি। আসলে আমির হামজা আসিফের কাছ থেকে তোমরা একদম মানে জ্বলন্ত একটা উদাহরণ দেখতে পারো যে তেমন কিন্তু আসলে কিছুই না, তোমরা যারা এটা নিয়ে কনফিউশন করো। আমির হামজা আসিফ, আমরা একটু জেনে নিবো যে নটরডেম কলেজের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছিলে, বা কতদিন যাবত প্রিপারেশন নিচ্ছিলে, কি কি বিষয়গুলো টাচ করেছিলে, বা জুনিয়রদের জন্য একটু মোটিভেট করবে যে কোন কোন বিষয়গুলো আসলে জুনিয়রদের পড়া উচিত। বিশেষ করে আমি একটু সাবজেক্ট ওয়াইজ তোমার কাছে জিজ্ঞেস করব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, পাশাপাশি আমাদের সময় কিন্তু আইসিটিও এসেছিল। তো কোন কোন বিষয়গুলো, কোন কোন বেসিক গুলো আমাদের একটু হলেও দেখে দেখে যাওয়া উচিত? ধন্যবাদ, বলো। আমি যদি শুরুতে আমার এক্সপেরিয়েন্সটা বলি, আমার ক্ষেত্রে যেহেতু আমি ক্লাস 9-10 থেকে একদম শুরু থেকেই সিরিয়াসলি পড়াশোনা করছিলাম, আমার এসএসসি প্রিপারেশন খুবই ভালো ছিল। পরবর্তীতে মাঝে দিয়ে তো করোনার আসার কারণে পরে অনেকদিন পড়াশোনা হয়নি। বাট করোনার পরে যখন আবার ক্লাস খুলছিল, তখন আমি আসলে আবার পড়ালেখা ভালো মতোই করছিলাম এবং আমার এসএসসির আগেই, আমাদের এসএসসি হয়েছিল খুবই শর্ট সিলেবাসের উপর, বাট আমার ফুল সিলেবাসটাই ভালো মতো পড়া ছিল। তো এরপর হচ্ছে যখন আমাদের আহ এসএসসি শেষ হয়ে যায়, এরপর আমি আসলে খুব একটা পড়াশোনা করি নাই। তখন আমি ঘোরাফেরা করতাম এবং খেলাধুলাই করতাম। বাট এরপরে হচ্ছে যখন নটরডেমে ভর্তি সার্কুলার দেয়, আমার মনে আছে আমাদের ভর্তি পরীক্ষার ১২ দিন আগে সার্কুলার দিছিল
তো আমি ওই 11-12 দিন আসলে আমার যেহেতু সবই আগে পড়া ছিল, তো আমি জাস্ট হচ্ছে হালকা পাতলা রিভিশন দিয়ে যাওয়াতেই আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাট জুনিয়রদের ক্ষেত্রে আমার যেটা গাইডলাইন থাকবে সেটা হচ্ছে ওদের যেহেতু এখন এসএসসি শেষ হয়েছে বেশ অনেক দিনই হয়ে গেছে, ঈদের পরে তারা ঘোরাঘুরি শেষ করার পরে যাদের হচ্ছে নটরডেমে ভর্তি হওয়ার ইচ্ছা থাকবে, কারণ এখন যেহেতু কম্পিটিশন আরো বেড়ে গেছে, আর এই বছর আমাদের হচ্ছে ভর্তি পরীক্ষার রেজাল্ট মানে অসামান্য রেজাল্ট হওয়ার পরে তখন আসলে স্টুডেন্টদের আরো বেশি চাপ থাকবে এই বছর, যেটা বোঝা যাচ্ছে। তো স্টুডেন্টরা এবার কম্পিটিশন অন্যবারের চেয়েও বেশি হবে। তো ওদের ক্ষেত্রে আমার যেটা কথা থাকবে, ওরা হচ্ছে যেন ঈদের পরে ঘোরাঘুরি শেষ করার পরে হালকা পাতলা পড়াশোনা শুরু করে। এবং ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে দেখা গেল যে কনসেপচুয়াল যেই প্রবলেম গুলো, যেগুলো ছোটখাটো, লেন্দি ম্যাথ কখনোই আসে না, যেহেতু এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন আসবে। অবশ্যই ছোটখাটো প্রবলেম গুলো যেগুলো কনসেপচুয়াল এবং যেগুলো হচ্ছে থিওরির সাথে রিলেটেড, ওই প্রবলেম গুলা সলভ করে যেতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। অবশ্যই কেমিস্ট্রিতে হচ্ছে মূল বইটা ভালো মতো পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর ম্যাথের ক্ষেত্রে অবশ্যই ম্যাথে যে মূল বইয়ের প্রবলেম গুলো, এগুলো ভালো মতো আত্মস্থ করতে হবে, প্র্যাকটিস রাখতে হবে, মেইন কথা এটাই আসলে। আর বাংলা ইংলিশটা হালকা পাতলা রিডিং করে গেলেই হবে, বাংলাটা রিডিং করে যেতেই পারে। আর ইংলিশের ক্ষেত্রে আসলে দেখা যায় দুই একটা প্রবলেম বাইরে থেকে দিবেই, সিনোনিম অ্যান্টোনিম এগুলা মানে পারা আসলে কারো পক্ষেই আগে থেকে জানা না থাকলে সম্ভব না। তো ইংলিশ আসলে খুব বেশি প্রিপারেশন নেওয়ার নাই। বাকি যেই সাবজেক্ট গুলো ওগুলোই ভালো মতো পড়া উচিত আমি মনে করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা এগুলোই। আর বায়োলজিও অবশ্যই, বায়োলজি বই মেইন বই পড়লেই হয়, বায়োলজিতে সব কোয়েশ্চেন মেইন বই থেকেই আসে। আর অবশ্যই এই ঈদের পর থেকেই হালকা পাতলা প্রিপারেশন শুরু করা উচিত, এবং পরে যখন নটরডেমের সার্কুলার দিয়ে দিবে তারপর একদম ভালো রকম প্রিপারেশন নিতে হবে। সাথে আমি যেটা সাজেস্ট করব হচ্ছে একটু এক্সাম দিয়ে প্র্যাকটিস করা, কারণ আমরা হচ্ছে যতই পড়ি না কেন, যদি আমাদের এক্সামের মাধ্যমে প্র্যাকটিস না থাকে তাইলে আসলে প্রিপারেশনটা কমপ্লিট হয় না। এক্সাম দিয়ে যদি রেগুলার প্র্যাকটিসে থাকে তাইলে সে তার অবস্থানটাও বুঝতে পারবে, তার আর একটু ইমপ্রুভমেন্ট দরকার কিনা, নাকি সে সঠিক ট্র্যাকে আছে এটাও বুঝতে পারবে। তো এক্সাম দেওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ আসিফকে, আসলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের কোন কোন জায়গাগুলো টাচ করা উচিত, কিভাবে পড়া উচিত। আমি আরেকটু বলতে চাই যে তোমরা যারা জিজ্ঞেস করো ভাইয়া ম্যাথ, রসায়ন, এগুলো কিন্তু আসলে দেখা যায় যে অনেকগুলো উদাহরণ দেয়া থাকে, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু 3-4টা বা 5টা উদাহরণ দেয়া থাকে। তোমরা যাই করো না কিন্তু করো না কেন এই উদাহরণগুলো একটু দেখে নিবে, কারণ বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে নটরডেম কলেজ কিছুটা হলেও কিন্তু উদাহরণ থেকে টাচ করে থাকে। সেক্ষেত্রে কিন্তু তোমরা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা বা সেন্ট জোসেফ কলেজ বা হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষা যখন দিবে, সেক্ষেত্রে বইয়ের যে উদাহরণগুলো সেগুলো একটু দেখে নিতে পারো। আমি হামজা আসিফ, আমরা লাইভের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তুমি 2 বছর নটরডেম কলেজে পড়াশোনা করেছো, তোমার যদি নটরডেম কলেজকে নিয়ে আলাদা কোনো স্মৃতি থাকে সেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। আসলে নটরডেমের লাইফটা আসলে লাইফের অন্যরকম একটা পিরিয়ড ছিল। এটা আসলে আমাদের কলেজ লাইফটা আমরা 1 বছরের মতো পাইছিলাম। 1 বছরে আসলে যখন নটরডেমের লাইফের সাথে ইউজ টু হয়ে গেছিলাম, তারপরে আসলে প্রায় 6-7 মাস পুরোটাই আসলে স্মৃতিময় ছিল। এর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের যেই পার্টটা ছিল সেটা হচ্ছে যখন আমাদের লাস্ট 1.5 মাস ডে শিফটে ক্লাস হয়েছিল। তখন দেখা যেত শীতের টাইম ছিল, তো কলেজ যখন ছুটি হতো সন্ধ্যা হয়ে যেত, 6টা বেজে যাইত। তো তখন দেখা যেত যে যখন ফ্রেন্ডরা মিলে কলেজ থেকে হেঁটে হেঁটে কমলাপুর অব্দি যাইতাম, তখন আসলে মানে অন্যরকম একটা পরিবেশ ছিল। মানে আশেপাশে জ্যামও কমে যেত এবং মানুষের ভিড়টাও আস্তে আস্তে কমে যেত। এরপর কমলাপুর যেয়ে যখন ওয়েট করতাম ট্রেনের জন্য, ট্রেনে বসে থাকতাম, তখন আসলে সারা দিনের কথা যখন ভাবতাম, ট্রেন যখন চলতো, ওই স্মৃতিটা আসলে মানে মানে আমি মনে করি আমার কলেজ লাইফে সবচেয়ে অন্যরকম একটা স্মৃতি ছিল, যে ট্রেনে যখন আসতাম পুরো দিনের কথা ভাবতাম, কি করলাম না করলাম, কালকে কুইজ আছে, ল্যাবের কি কি লেখা বাকি, বা ফ্রেন্ডরা যখন আড্ডা দিতাম, তখন আসলে অনেক ভাল লাগতো। ধন্যবাদ আসিফকে। আসিফ কিন্তু আসলে যে আমাদের বিভিন্ন যে স্মৃতি সম্মিলিত যে নটরডেম কলেজের দিনগুলো আসলে প্রতিটা দিনই আমাদের মিস করার মতো, কারণ প্রতিদিনই হয়তো বা একটু দেরি করে আসতাম, কলেজে ঢুকতে দেরি হইতো, একে তো মামারা ধরতো, আবার অনেকদিন হইতো যে কার্ড নিয়ে আসি নাই, মানে দেখা যাইতো যে প্রতিদিনই একটা না একটা স্মৃতি আমাদের সাথে হইতোই। তারপর মনে করো ক্লাসে গেলাম, ক্লাসে যাওয়ার পর দেখা যায় দেরি করে আসছি, স্যার দাঁড় করায় রাখতো, দেন মনে করে একটু কথা বললাম, অ্যাটেন্ডেন্স কাইটে দিত। এই যে একটা আসলে মানে মজার বিষয় হলো, এই যে তুমি ক্লাসে কথা বলবা, তোমার শাস্তি অ্যাটেন্ডেন্স কাইটে যাবে, তো তুমি বলবো ভাইয়া অ্যাটেন্ডেন্স কাটলে সমস্যা কি?
অনেকে তো 50% অ্যাটেন্ডেন্স 60% অ্যাটেন্ডেন্স নিয়েও পরীক্ষা দেয়, সমস্যা তো হয় না ভাই। নটরডেম কলেজ এভাবে কিন্তু হয় যে 80% এর নিচে যখন তোমার অ্যাটেন্ডেন্স থাকবে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে একে তো 85% কি? জরিমানা। হ্যাঁ হ্যাঁ বলো। 85%, আচ্ছা 85%। 85%, 85%, হ্যাঁ সরি, আমার লাস্ট 81 ছিল সেকেন্ড ইয়ারে, আমি 400 টাকা জরিমানা দিছি, প্লাস 4 ঘন্টা আমাকে ক্লাস করাইছে বসায় বসায়। তো আসলে অনেক স্মৃতি আছে, তাও ক্লাস তো করি নাই, যে তার মধ্যেও ফাঁকি ঝাঁকি দিছি। যাই হোক, মানে অনেক স্মৃতি আছে আমাদের সাথে আসলে। তারপর ক্যান্টিনের কথা বলতে গেলে আসলে মানে আমি যে নটরডেমে ক্যান্টিনে বসে কয়দিন সিঙ্গারা খাইতে পারছি আমার মনে হয় এখন হাতে গোনা আছে যে আমি এই কয়দিন খাইতে পারছি। আসলে দেখা যায় অন টাইম অফ, এটাও একটা অ্যাডমিশন, যে যুদ্ধ। আসিফ 2 দিন খাইতে পারছে, আমি হয়তো একটু বেশি দিন খাইতে পারছি। করতাম কি, ওই যে অনেক ক্ষুধা লাগে যেত, ক্লাস টাইমে বাইরে যাইতে দিত না, আবার হোস্টেলে থাকার কারণে যে খাবার বাসা থেকে তৈরি করে নিয়ে আসবো তেমনও প্রসেস ছিল না। সেক্ষেত্রে ওই যে 2-3 মিনিট আগে স্যারে বইলা বের হয়ে যেতাম, যে স্যার একটু ওয়াশরুমে যাবো, বা হাবি জাবি বইলে বের হইতাম, দেন আগে আগে যাই দাঁড়াই থাকতাম। তো আসলে অনেক স্মৃতি আছে। তোমরা যখন নটরডেম কলেজে ভর্তি হবে, তোমরা আসলে এই আমাদের যে স্মৃতিগুলো আছে এগুলোই আবার পুনরুদ্ধার করে তোমাদের জীবনে লালিত হবে এইসব স্মৃতিগুলো। আমির হামজা আসিফ, তোমাকে ধন্যবাদ। আসলে অনেকই কথা আছে আমাদের, অনেক স্মৃতি সম্মিলিত নটরডেম কলেজের লাইফ। আর যেহেতু আমির হামজা আসিফ এখন বর্তমানে একটা ভালো পজিশন করেছো, তুমি বুটিক্সে প্রথম স্থান অধিকার করেছো, পাশাপাশি বুয়েটে অষ্টম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম, আইআইটিতে ষষ্ঠ স্থান অধিকার করেছো। তো তোমাকে কাছ থেকে আমরা কমেন্টকারীর কাছ থেকে আরেকটা প্রশ্ন জেনে নিবো। আসলে বলতেছে যে ভাইয়া অনেক সময় মোটিভেশন আমরা হারিয়ে ফেলি, মানে এটা আমার ক্ষেত্রেও হয়েছে, এটা আসলে তোমার কাছ থেকে শুধু ওরা না, আমিও নিজেও জেনে ফেলবো যে অনেক সময় দেখা যায় আমি আজকে 2 মাস করলাম, করার পর একটা লক্ষ্যে পৌঁছতে পারলাম না, দেন চিন্তা করলাম যে এত পড়াশোনা করলাম আমি এটাই করতে পারলাম না, আসলে আমাকে দ্বারা এটা হবে কিনা, এরকমের অনেকে ডিপ্রেশনে ভোগী বা মোটিভেশন হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আমাদের যে কনফিডেন্স একটা লেভেল, যে না আমি পারবো, উই ক্যান, এইটা একদম আমাদের শেষ পর্যন্ত ধরে রাখার প্রচেষ্টা যদি তুমি একটু বলো। আচ্ছা, আসলে এই বিষয়টা সবার সাথেই হয় লাইফে। আমার সাথে, আমার ক্ষেত্রেও হয়েছে। যেমন দেখা গেছে যে একটা চ্যাপ্টারের জন্য অনেক স্টাডি করছি, ওই চ্যাপ্টারে কুইজ হইলো, দেখা গেল আশা করছিলাম 80-90 পাবো, কিন্তু পাইছি 45-50, এরকম হয়েছে। আসলে তখন আসলে খুব ডিপ্রেস লাগে যে আসলে কি করলাম না করলাম। বাট পরবর্তীতে আসলে ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চেষ্টা করতাম মাথায় রাখার, যে আমি যখন গেইন করব তখন আসলে আমার দিনগুলা কেমন হবে, মাথায় এটাই রাখার চেষ্টা করতাম, যেহেতু সিনিয়রদের দেখছিলাম। তো যেমন এখন আমার লাইফটা খুবই মানে রিল্যাক্স যাইতেছে। এরকম আবার মুদ্রার অপর পিঠে যদি আমি অন্যদের কথা চিন্তা করি, যাদের আসলে আনফরচুনেটলি এখনো হয় নাই কোথাও, তাদের কিন্তু এখন খুবই পেইনফুল একটা টাইম যাইতেছে। কারণ যেহেতু সামনে জিএসটি আরো অনেকদিন পরেই। তো দেখা গেছে যে আমি মাথায় এটা রাখার চেষ্টা করতাম যে আমি যদি পড়াশোনা না করি, আমাকে কিন্তু মুদ্রার অপর পিঠের স্টুডেন্ট গুলা হইতে হবে। তো ওইখানে কেউ না কেউ তো যাবেই। বাট আমার চেষ্টা করতে হইতো যে আমি যেন অপর পাঠে আমার যেন না যাইতে হয়। তো এটা আসলে মাথায় রাখা উচিত যে আমি যদি আসলে এখন ভালোমতো স্টাডি না করি, আমার পরবর্তীতে এই পেইনফুল টাইমটা কিন্তু পার করতে হবে। যেমন এই যে এখন আসলে একটা বিরাট অংশ স্টুডেন্ট যাদের আসলে ঈদ কিন্তু ঈদ হবে না। ওরা আসলে ঈদের আনন্দ পাবে না। তো এটাই আসলে রিয়ালিটি। কিন্তু এই বিষয়গুলা মাথায় রাখা উচিত যে আমি যদি ঠিকমতো এখন স্টাডি না করি, তাইলে আমার পরবর্তী টাইমটা কেমন যাবে? যেমন একটা বড় অংশের স্টুডেন্ট যারা হয়তো মোটিভেশন ঠিকমতো রাখতে পারে নাই, বা হয়তো বিভিন্ন কারণবশত আ ভালো করতে পারে নাই, তাদের কিন্তু এখন ঈদটা আর ঈদ নাই। তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, এবং পড়াশোনার জন্যে আমি মনে করি এটাই আসলে এনাফ নিজের মোটিভেশন ধরে রাখার জন্য, যে আমি যখন ওই স্থানটা অর্জন করতে পারবো, তখন আশেপাশের মানুষজনরা অবশ্যই আমাকে প্রেইজ করবে, অভিবাদন জানাবে, এবং আমার টাইমটাও খুব সুন্দর যাবে। অন্যথায় তো বিরাট পেইনফুল একটা টাইম যাবে। ধন্যবাদ আমির হামজা আসিফকে। আসলে এটাই বাস্তবতা যে মুদ্রা 2 পিঠ থাকবে। তো তোমরা যারা অনেকে আছো, যে আমাদের ব্যাচমেটও আছে অনেকে, অনেকে এটা নিয়ে চিন্তিত। আসলে আমরা আশা করি যারা একজন নটরডেমিয়ান আছে তারা অবশ্যই অবশ্যই একটা পাবলিক ইউনিভার্সিটির সিট রাখার যোগ্যতা রাখে। যাই হোক, সকলের জন্য শুভকামনা। অনেকে আসলে কমেন্টে জিজ্ঞেস করতেছো ভাইয়া রাজু উত্তরা মডেল কলেজ থেকে এনডিসি তে আসার কোনো প্রসেস আছে কিনা। ভাইয়া নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা এবং ভাইবা এই 2টা প্রসেসের মাধ্যমেই কিন্তু ভর্তি পরীক্ষা সম্পন্ন করে থাকে। পরবর্তীতে দেখা যায় যে ট্রান্সফার হয়ে তুমি এই কলেজ থেকে এই কলেজে আসবা, বা নটরডেম কলেজে কেউ ভর্তি না হলে 2-1টা সিট খালি আছে, এখানে তোমাকে এডমিট করবে কিনা, এইসব নিয়ে আসলে অনেকে প্রশ্ন করো। আসলে আমরা যতটুকু জানি এবং দেখে এসেছি, নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা এবং ভাইবা ছাড়া বাইরের কোনো স্টুডেন্ট আসার প্রসেস নটরডেম কলেজে নেই।
তো যাই হোক, আমির হামজা আসিফকে অসংখ্য ধন্যবাদ। তুমি দুপুরের টাইমে রোজার মধ্যে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছো। ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং পেজের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা। ইনশাল্লাহ তুমি যে অর্জনটা করেছো নটরডেম কলেজ অবশ্যই তোমাকে স্মরণে রাখবে। আমরা বন্ধু হিসেবেও তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং তুমি যেন তোমার এই সাফল্যটাকে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে পারো। আমরা এবং যারা লাইভটা দেখছে আশা করি সবাই তোমার জন্য সেই দোয়া করছে। এবং আজকে লাইভে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার যদি কোনো আজকে যারা লাইভ উপস্থিত আছে তাদের জন্য শুভেচ্ছা বার্তা দেয়া থাকে তাহলে তুমি দিতে পারো, ইনশাল্লাহ তারপর আমরা লাইভটা শেষ করে দিব। আচ্ছা, এখানে যারা জুনিয়ররা আছে তাদের জন্য আমার একটাই শুভেচ্ছা বার্তা থাকবে যে তোমরা এখন ঈদটা সুন্দর মতো এনজয় করো, নিজের পরিবারের সাথে সময় কাটাও। সবাইকে ঈদ মোবারক, এবং অবশ্যই নিজের পড়াশোনাটা ঠিক রেখে বাকি সবকিছু করবা। কারণ যারা এইচএসসি 24 ব্যাচ আছো তাদের সামনেই এইচএসসি, যারা এইচএসসি 25 ব্যাচ আছো তারা একটু রিল্যাক্সড, বাট অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করতে হবে, নাইলে পরবর্তীতে তোমার দেখা যাবে যে হয়তো এই পেইনফুল চ্যাপ্টারটা তোমার লাইফে চলে আসতে পারে। তো অবশ্যই আমাদের প্রিপারেশন নিতে হবে যেন আমাদের কখনো এই অধ্যায়টা না দেখা লাগে। কারণ এটা আসলে কতটা পেইনফুল এটা আসলে আমি আমার অনেক ফ্রেন্ডকে কাছে থেকে দেখে বুঝতে পারতেছি। তো তোমরা অবশ্যই পড়ালেখা ঠিক রেখে পরবর্তীতে সবকিছু করবে, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যারা সামনে এইচএসসি দিবা তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো হোক, এবং যারা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিবে তোমরাও যেন সাফল্য অর্জন করতে পারো, এবং তোমাদের এসএসসি রেজাল্ট সামনে আসবে, তোমরা যেন এসএসসি তে ভালো ফলাফল অর্জন করতে পারো, একটি ভালো কলেজে ভর্তি হতে পারো। আমার এটাই কামনা থাকবে। ধন্যবাদ আমির হামজা আসিফকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের কিন্তু এই পেজ থেকে সামনে আরো অনেক লাইভ আসবে আমির হামজা আসিফের মতো যারা নটরডেম কলেজকে উজ্জ্বল করেছে সারা বাংলাদেশের বুকে, তাদের নিয়ে কিন্তু সামনে লাইভ গুলো থাকবে। তোমরা চাইলে সেগুলোও দেখবে, ইনশাল্লাহ তোমাদের পেজের মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হবে। এবং যারা লাইভটা দেখছো আশা করি তোমরা তোমাদের বন্ধুদের সাথে চাইলে শেয়ার করে দিতে পারো। আমির হামজা আসিফ, তোমার প্রতি আবারও কৃতজ্ঞতা, তোমার অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবে, এবং তোমাকেও পবিত্র মাহে রমজান তো প্রায় শেষ, মাহে রমজানের শুভেচ্ছা, পাশাপাশি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তোমরা যারা লাইভে আছো সবাইকে ঈদ মোবারক। সবাই ইনশাল্লাহ ঈদ সুন্দরভাবে কাটাবে। যারা ওই যে আমির হামজা আসিফ বললো যে শুধু পড়াশোনা দিয়ে যে জীবনটা চালিয়ে দেবো তেমন না, লাইফে অবশ্যই এনজয়ের দরকার আছে, এবং অবশ্যই সেটা পড়াশোনা ঠিক রেখে। তো যাই হোক, সকলের প্রতি শুভকামনা। আমির হামজা আসিফ, তোমার প্রতিও শুভকামনা। আমরা তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি। তোমার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ মনিম আমাকে ইনভাইট করার জন্য তোমার পেজে। আহ ধন্যবাদ আমির হামজা আসিফ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে।